জঙ্গি বিরোধী অভিযানে যৌথভাবে কাজ করবে সিঙ্গাপুর বাংলাদেশ, জানালো হাইকমিশন। আটক 5 জন 7 দিনের রিমান্ডে। নিশাদ সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। নিরাপত্তার স্বার্থে ব্যক্তিগত গাড়িতে বিভিন্ন পেশাজীবীর স্টিকার ব্যবহারে ডিএমপির নিষেধাজ্ঞা। সন্দেহজনক যে কোনো গাড়ি তল্লাশির নির্দেশ। বঙ্গবন্ধু সেতু নির্মাণ সহ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার মাধ্যমে দক্ষিণের উন্নয়ন সম্ভব, সংসদে প্রধানমন্ত্রী। কুয়েতের প্রধানমন্ত্রীর সফরে 4টি চুক্তি সই। বিএনপি নেতা ওসমান ফারুকের বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রাথমিক প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, বলছে বিএনপি। এবং যৌন হয়রানি মামলায় আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফেরদৌস 2 দিনের রিমান্ডে। শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। প্রবাসের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। আইএসের মতো জঙ্গিদের তৎপরতা রোধে বাংলাদেশ সরকার সিঙ্গাপুরের সঙ্গে এক হয়ে কাজ করবে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মাহবুব উজ্জামান। সিঙ্গাপুরে বসে দেশে জঙ্গি হামলার পরিকল্পনার অভিযোগে 8 বাংলাদেশি আটকের পর স্থানীয় গণমাধ্যমকে একথা জানান তিনি। তবে এই ঘটনার বিরূপ প্রভাব বাংলাদেশি শ্রমিকদের উপর পড়তে পারে বলেও আশঙ্কা করেন তিনি। সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয় 8 বাংলাদেশিকে আইএস জঙ্গি সন্দেহে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের পর বের হয়ে আসে আইএসের মতাদর্শী এই 8 জঙ্গির বাংলাদেশে হামলা চালিয়ে সরকার পতন করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা ছিল। তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই দেশে আটক হয় আরও 5 জন। এরপর বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবার জানানো হয় গত মাসের শেষ দিকেই সে দেশের আইন অনুযায়ী 2 বছরের কারাদণ্ড দেয়া হয় এই 8 জনকে। এর আগেও গত বছর জঙ্গি তৎপরতার অভিযোগে 27 জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়ে দেয় সিঙ্গাপুর সরকার। এসব ঘটনার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে সিঙ্গাপুর। মঙ্গলবার আটকের ঘটনা প্রকাশের পর সে দেশে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার স্থানীয় গণমাধ্যম চ্যানেল নিউজ এশিয়াকে জানায় জঙ্গি বিরোধী অভিযানে এক হয়ে কাজ করবে সিঙ্গাপুর আর বাংলাদেশ। তিনি আরও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জঙ্গি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি রয়েছে। তবে বাংলাদেশি শ্রমিকদের জঙ্গিবাদে সম্পৃক্ত হয়ে যাওয়া দেশের শ্রম খাতেও বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেন তিনি। তার বক্তব্য এসব ঘটনার ফলে বাংলাদেশি শ্রমিকদের ওয়ার্ক পারমিট পাওয়া সহজ নাও হতে পারে। তবে বিব্রতকর পরিস্থিতি এড়াতে এখন থেকে চাকরি প্রত্যাশীদের দেশেই তথ্য তালাশের কথাও জানান হাইকমিশনার। এদিকে স্ট্রেইট টাইমসের ডেপুটি নিউজ এডিটর জাকির হোসেন মন্তব্য করেন বাংলাদেশে বর্তমানে ব্লগার হত্যা এবং সাম্প্রদায়িক সহিংসতার যে ঘটনাগুলো ঘটছে তার সাথে এসব ঘটনার সম্পৃক্ততা রয়েছে। আমরা এতদিন দেখেছি বাংলাদেশি শ্রমিকরা শান্তিপ্রিয়, তারা সবসময় আইন মেনে চলে। কিন্তু সম্প্রতি বাংলাদেশে বেশ কিছু সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। সেই সব ঘটনা কিন্তু জানান দিচ্ছে সেখানে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। আর এখানে শ্রমিক আটক হওয়ার ঘটনাও একই ইঙ্গিত দিচ্ছে। বর্তমানে প্রায় 1.5 লাখ বাংলাদেশির বসবাস সিঙ্গাপুরে। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। জঙ্গিবাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সিঙ্গাপুর থেকে ফেরত আসা 5 জনকে 7 দিন করে রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ। ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম জানান সিঙ্গাপুরে বসে বাংলাদেশে জঙ্গি হামলা চালানোর পরিকল্পনা করার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তবে বাংলাদেশের 13 ধরনের পেশাজীবীকে হত্যার পরিকল্পনার ব্যাপারে সিঙ্গাপুর সরকার বা গ্রেফতারকৃত 5 জন কোনো তথ্য দেয়নি বলে জানান তিনি। এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন বাংলাদেশকে ঘিরে দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ এটি। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। জঙ্গিবাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো যে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ, তাদের বিরুদ্ধে সে দেশে বসে বাংলাদেশে হামলা চালানোর পরিকল্পনার অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান। তবে সিঙ্গাপুরে গ্রেফতার হওয়া 8 বাংলাদেশি নাগরিক বিজিবি, র্যাব, পুলিশ ও গণমাধ্যম ব্যক্তিত্ব সহ 13 ধরনের পেশাজীবীকে হত্যার পরিকল্পনা করেছিল বলে যে খবর প্রকাশ হয়েছে গণমাধ্যমে, সে ব্যাপারে সিঙ্গাপুর কোনো তথ্য দেয়নি বলে জানান তিনি। কারা টার্গেট ছিল, অর্থাৎ সেই 8 জন তো আসলে
আমরা যতটুকু জানতে পেরেছি এই 5 জনের নেতা হলো সেই 8 জন। তো তাদের কাছে এক্স্যাক্টলি ওই 8 জনকে জিজ্ঞাসাবাদে তারা কি পেয়েছেন সেটি আমাদের সাথে এখন পর্যন্ত তারা শেয়ার করেনি। পুলিশ কর্মকর্তা আবারও বলেন, আইএস নয়, তারা আনসারুল্লাহ বাংলা টিম কিংবা জেএমবির অনুসারী হতে পারেন। জঙ্গিবাদের সঙ্গে জড়িত অভিযোগে গেল বছর সিঙ্গাপুর যাদের ফেরত পাঠিয়েছিল তাদের সঙ্গেও এদের যোগসাজশ থাকতে পারে। তারাও একই প্রক্রিয়ার ভিতর দিয়ে রেডিক্যালাইজড হয়েছে, অর্থাৎ ওই ধরনটা এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদে আমরা যতটুকু পেয়েছি একই। নিরাপত্তা বিশ্লেষকদের মতে অতীতের বিভিন্ন ঘটনার ধারাবাহিকতা এটি এবং এর সঙ্গে দেশি বিদেশি গোষ্ঠীর স্বার্থ থাকতে পারে। একই ধরনের ঘটনা পূর্বে যা ঘটেছে সেই ঘটনাগুলোর সাথে এই ঘটনার যোগসূত্র আছে এবং পরম্পরা রয়েছে। আবার এই ঘটনাগুলো যখন ঘটছে তখন দেশি বিদেশি কিছু রাজনৈতিক পক্ষ বলেন, আন্তর্জাতিক পক্ষ বলেন, তারা এই ঘটনাকে কেন্দ্র করে তাদের নিজ নিজ রাজনৈতিক এবং জাতীয় স্বার্থ উদ্ধারের জন্য তৎপর হয়ে পড়েছে। এটিও কিন্তু স্পষ্টভাবে লক্ষণীয়। এদিকে বাংলাদেশে গ্রেফতার 5 জনকে বুধবার আদালতে হাজির করে পুলিশের 10 দিন রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালত প্রত্যেকের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের উদ্বেগ নিয়ে রাজধানীর মিন্টো রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। বুধবার সকাল 9টায় 3 দিনের সফরে বাংলাদেশে পৌঁছান তিনি। পরে পদ্মায় সকাল 9:30 থেকে 2 ঘণ্টাব্যাপী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নিরাপত্তা সহ যেসব বিষয়ে দেশটির উদ্বেগ রয়েছে সে বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া পররাষ্ট্র সচিবের সঙ্গেও একই স্থানে ঘণ্টাব্যাপী বৈঠক করেন নিশা। পরে এক টুইট বার্তায় নিশা জানান, সন্ত্রাসবাদ ও উগ্রপন্থা দমনে পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে তার। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও স্থানীয় মানবাধিকার সংস্থা ও সুশীল সমাজের সঙ্গে আলোচনা এবং যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মীদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। নিরাপত্তার স্বার্থে ব্যক্তিগত গাড়িতে সংসদ সদস্য, পুলিশ ও সংবাদ মাধ্যম সহ বিভিন্ন পেশাজীবীর স্টিকার ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে ডিএমপি। একই সঙ্গে সন্দেহজনক যে কোনো গাড়ির তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার সকালে ব্রিফিংয়ে কথা জানান ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। পাশাপাশি গাড়ি চলাচলে ও পথচারী পারাপারে ট্রাফিক নিয়ম মেনে চলা না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার। বলছি আলগা স্টিকার, যেটি সন্ত্রাসীরা সহজেই একটি গাড়িতে সাংবাদিকের পরিচয়, পুলিশের পরিচয়, আইনজীবীর পরিচয়, এই পরিচয়গুলো দিয়ে যাতে অপরাধ সংগঠিত করতে না পারে সেই জন্য আলগা স্টিকার ব্যবহার না করার জন্য আমরা সকলকে অনুরোধ করেছি এবং যারা এরপর আলগা স্টিকার ব্যবহার করবে সেইগুলোকে আমরা আইন অনুযায়ী আমরা প্রসিকিউশনের ব্যবস্থা করব। আমি বিনীতভাবে বলতে চাই, ঢাকা মহানগরীতে বেআইনিভাবে যারা বিকন লাইট লাগিয়েছে, ফুটার লাগিয়েছে বা হাইড্রোলিক হর্ন ব্যবহার করছে তাদেরকে আমি অনুরোধ করব সেগুলো খুলে ফেলে দেওয়ার জন্য। যদি খুলে ফেলে না দেয়, রাস্তায় গাড়িগুলো চলাচল করে, আমি আমাদের সহকর্মীদেরকে বলেছি কঠোরভাবে এইগুলোকে জব্দ করার জন্য এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য। মানবতা বিরোধী অপরাধের মামলায় আলবদর নেতা মতিউর রহমান নিজামের রিভিউ আবেদনের রায় বৃহস্পতিবার। প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। এর আগে গত মঙ্গলবার উভয় পক্ষের শুনানি শেষে রায়ের এদিন ধার্য করেন আপিল বিভাগ। নিজামের মামলা নিষ্পত্তির মধ্য দিয়ে ষষ্ঠ কোনো মামলার আপিলের চূড়ান্ত নিষ্পত্তি করতে যাচ্ছে সুপ্রিম কোর্ট। আফজাল হোসেনের রিপোর্ট। 4 শীর্ষ যুদ্ধাপরাধের রিভিউ আবেদন খারিজ এবং মৃত্যুদণ্ড কার্যকরের পর এবার আলবদরের আরেক নেতা এবং জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন নিষ্পত্তি করতে যাচ্ছে সর্বোচ্চ আদালত। নিজামী এমন এক আলবদর নেতা যিনি বুদ্ধিজীবী হত্যা এবং পাকিস্তানের পক্ষে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন। 2014 সালের 29 অক্টোবর জামায়াতের এই নেতাকে 16টি অভিযোগের মধ্যে 8টি প্রমাণিত হওয়ায় ফাঁসির আদেশ দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের এই রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে ওই বছরের 23 নভেম্বর আপিল করেন নিজামী। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা ও উস্কানি, পাবনার বাউশকারী সহ 3টি গ্রামের প্রায় 400 জনকে হত্যা, ধুলাউড়ি গ্রামের 52 জনকে হত্যার 3টি অপরাধে ফাঁসি এবং পুরনো এমপি হোস্টেলে আটক রেখে রুমি, বদি, জুয়েল, আজাদকে হত্যার প্ররোচনা ও পাবনার বিশালিখা গ্রামের সোহরাব আলীকে হত্যার 2টি অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে সংক্ষিপ্ত রায় দেন দেশের সর্বোচ্চ আদালত।
গত 15 মার্চ আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পেলে ওই দিন নিজামীর মৃত্যু পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর সবশেষ আইনি লড়াই হিসাবে এর 14 দিনের মাথায় রায় পুনর্বিবেচনার চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন এই যুদ্ধাপরাধী। গত মঙ্গলবার রিভিউ আবেদনের শুনানি শেষ হলে বৃহস্পতিবার রায়ের দিন ধার্য করেন আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। এ রায়ের উপর নির্ভর করছে আলবদর নেতা নিজামীর ফাঁসি কার্যকরের বিষয়টি। স্বাধীনতার বিরোধিতাকারী নিজামীকে 2001 সালে কৃষি ও শিল্পমন্ত্রীর দায়িত্ব দিয়ে তার গাড়িতে পতাকা তুলে দেন বিএনপি জামাত জোট সরকার। 2010 সালের 29 জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার এক মামলায় এই যুদ্ধাপরাধীকে গ্রেফতার করা হয়। এরপর তাকে যুদ্ধাপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে বিচার শুরু করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যার প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস। বিচারের দাবিতে মানববন্ধন সমাবেশ। বঙ্গবন্ধু সেতু নির্মাণ ও স্যাটেলাইট উৎক্ষেপণের পাশাপাশি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার মাধ্যমে দেশের দক্ষিণ অঞ্চলের সার্বিক উন্নয়ন করা সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে 10ম জাতীয় সংসদের 10ম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি একথা বলেন। পদ্মা সেতু আমরা নির্মাণ করছি, আলহামদুলিল্লাহ সেটা আমাদের খুব দ্রুত হচ্ছে। সেই সাথে রেল সেতু হয়ে যাবে। আরেকটি সুখবর আমি এর সঙ্গে দিচ্ছি, আমাদের মান্যবর কুয়েতের প্রাইম মিনিস্টার এখানে উপস্থিত আছেন। আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি এবং কতগুলো এগ্রিমেন্ট সই করেছি। সেখানে আপনারা শুনলে খুশি হবেন যে পায়রা বন্দরে যাবার জন্য সেখানে পায়রা সেতু, সেই সেতু নির্মাণে কুয়েত আমাদের আর্থিক সহায়তা দিচ্ছে। আর পায়রা বন্দর নির্মাণ হবে, সেখানে আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলব এবং ওখানে এবং একটি সমুদ্র বন্দরও আমরা গড়ে তুলছি। আর এই স্যাটেলাইটের মাধ্যমে আমরা সমস্ত জায়গায় আমাদের টেলিকমিউনিকেশনটা আরো বাড়াতে পারবো। এই দক্ষিণ অঞ্চলটা খুবই অবহেলিত ছিল। এই অবহেলিত এলাকায় এই বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর মাধ্যমে আমাদের ইন্টারনেট সার্ভিস থেকে শুরু করে টেলিকমিউনিকেশন থেকে শুরু করে সব ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহারের সুযোগ অনেক বেশি বৃদ্ধি পাবে। বাংলাদেশ ও কুয়েতের মধ্যে বিনিয়োগ, সামরিক সহযোগিতা ও ভিসা সহজীকরণ সহ 4টি চুক্তি সই হয়েছে। বুধবার বিকেলে কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল মোবারকের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক শেষে এই চুক্তিগুলো সই হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে চুক্তি সই ছাড়াও দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক নানা বিষয় নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রী ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টারা উপস্থিত ছিলেন। এছাড়া পায়রা লেবুখালী ব্রিজ প্রকল্প চুক্তি সই হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বাংলাদেশে 3 দিনের সফর করছেন কুয়েতের প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী ওসমান ফারুকের বিরুদ্ধে 71-এর স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বুধবার রাজধানীর ধানমন্ডিতে নিজ কার্যালয়ে ময়মনসিংহ ও পটুয়াখালীর 13 রাজাকারের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত শেষে এক ব্রিফিংয়ে একথা জানানো হয় তদন্ত সংস্থাটির পক্ষ থেকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জানায় 71-এ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন বিএনপি নেতা ওসমান ফারুক। মুক্তিযুদ্ধ শুরু হলে পাক বাহিনী বিশ্ববিদ্যালয়টিকে ক্যাম্প হিসেবে ব্যবহার করে গড়ে তোলে টর্চার সেল। সে সময় ওসমান ফারুক সহ ওই বিশ্ববিদ্যালয়ের 11 জন শিক্ষক স্বাধীনতা বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেন। পর হত্যা করিয়া লাশ গুম করিয়া। বুধবার ধানমন্ডির তদন্ত সংস্থার কার্যালয়ে এক ব্রিফিংয়ে সংস্থাটি জানায় এসব অভিযোগের প্রাথমিক তথ্য প্রমাণ তাদের কাছে রয়েছে। এখন আনুষ্ঠানিকভাবে তদন্ত করা হবে। কাগজপত্র দেখা যায় ওসমান ফারুক সাহেব স্বাধীনতার বিপক্ষে শক্তি ছিলেন, এটা স্পষ্টীকরণ করা আছে। ময়মনসিংহ ইউনিভার্সিটিতে তখনকার সময়ের 11 জন শিক্ষকের ব্যাপারে তথ্য পাওয়া যায় যে তারা তখন স্বাধীনতা বিরোধী কার্যে নিয়োজিত ছিল। আপনারা যার নাম বলছেন তার নামটাও তার মাঝে আছে। এই ব্যাপারে প্রাথমিকভাবে খোঁজ খবর নেওয়া হচ্ছে। এছাড়া পটুয়াখালীর ইসাহাক শিকদার সহ 5 বিএনপি নেতার বিরুদ্ধে 16টি এবং ময়মনসিংহের 2 জাতীয় পার্টির নেতা সহ 8 জনের বিরুদ্ধে 8টি অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার কথাও জানান সংস্থাটি। 15 জন নিরীহ নিজস্ব স্বাধীনতাকামী মানুষকে, গ্রামবাসীকে নির্মমভাবে হত্যাও করে। গ্রেপ্তারকৃত আসামিদের মাঝে 2 জন জাতীয় পার্টি করে, বাকিরা 5 জন আলবদর, 1 জন রাজাকার কমান্ডার।
এই 13 জনের বিরুদ্ধে 9 জন গ্রেফতার রয়েছেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ডক্টর ওসমান ফারুকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। থাইল্যান্ডে চিকিৎসা শেষে বুধবার বিকেলে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকের কাছে তিনি এ মন্তব্য করেন। যতদূর জানি তিনি তখন সম্ভবত বিদেশে অবস্থান করছিলেন এবং পড়াশোনা করছিলেন। আর ওনার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসাটা এটা আমাদের কাছে খুব একটা অস্বাভাবিক ব্যাপার মনে হয়। এগুলো রাজনৈতিক কারণেই আনা হচ্ছে, বিএনপিকে আরো বেশি করে আপনার হেয় প্রতিপন্ন করার জন্য, বিএনপিকে রাজনৈতিকভাবে একেবারেই আপনার কোণঠাসা করার জন্যই এই বিভিন্ন ধরনের এই ধরনের মিথ্যা অভিযোগ তো অনেকের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে তো মিথ্যা অভিযোগ এসছে। এখন তো মিথ্যা অভিযোগের বাইরে কেউ না। প্রবাসের সময় আরো থাকছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে শেষ দফার ভোট কাল। প্রথমবারের মতো নিজেদের মত দেওয়ার সুযোগ পাচ্ছেন বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিলকে সামনে রেখে আগামী 15 জুনের মধ্যে দলের গঠনতন্ত্র ও ঘোষণাপত্র সংশোধনের খসড়া চূড়ান্ত করা হবে। বুধবার বিকেলে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় একথা জানিয়েছেন দলের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এবং গঠনতন্ত্র সংশোধন উপকমিটির আহ্বায়ক ডক্টর আব্দুর রাজ্জাক। তিনি জানান, সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং সভাপতি মণ্ডলীর সদস্য সংখ্যা বাড়ানোর বিষয়টিও বিবেচনাধীন রয়েছে। কাউন্সিলররা তাদের আগামী দিনে তাদের দলের ঘোষণাপত্র এবং গঠনতন্ত্র সংশোধন করবে। সাংগঠনিক সম্পাদকের পদ বাড়ানো লাগতে পারে। ঠিক তেমনইভাবে প্রেসিডিয়ামের মেম্বার, এটা বাড়বে কি বাড়বে না, নানান রকম কথা রয়েছে। এগুলো আমরা তেমন আলোচনা করিনি, এটি আরো আলোচনা হবে। জয়েন্ট সেক্রেটারি, এগুলো নিয়েও চিন্তা ভাবনা রয়েছে নানান রকম, কিন্তু আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। 15 জুনের মধ্যে এই কমিটি রিপোর্ট চূড়ান্ত করবে। যৌন হয়রানির মামলায় গ্রেফতার আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাহফুজুর রশিদ ফেরদৌসের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার রাতে রাজধানীর ইস্কাটনের নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। মাহফুজুর রশিদ ফেরদৌসকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার দাবিতে বুধবার 4র্থ দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন অব্যাহত রেখেছেন স্কুল শিক্ষার্থীরা। তারিকুজ্জামান শিমুলের রিপোর্ট। যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় মঙ্গলবার রাত 2টার দিকে আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মাহফুজুর রশিদ ফেরদৌসকে গ্রেপ্তার করে কলাবাগান থানা পুলিশ। মামলায় উল্লেখ করা অভিযোগের প্রাথমিক সত্যতা নিশ্চিত হবার পর রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার প্রাথমিক সত্যতার ভিত্তিতে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। গত রাতে আমরা মামলাটা তদন্ত করতেছি, পরবর্তী কার্যক্রম চলমান। অভিযুক্ত শিক্ষকের গ্রেপ্তারের খবরে সন্তোষ প্রকাশ করে সকাল থেকেই কলাবাগান থানার সামনে জড়ো হতে থাকেন আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। গ্রেপ্তারের প্রায় 9.5 ঘন্টা পর বেলা 11:30টার দিকে তাকে আদালতে নেওয়ার সময় অভিযুক্তের বিরুদ্ধে স্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। উনি বিভিন্ন সময় বিভিন্নভাবে মেয়েদেরকে ডেকে মেন্টালি এবং ফিজিক্যালি হ্যারাস করে। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কোনো পরিমল আর দেখতে চাই না, এই জন্য আমরা আমাদের এই আন্দোলন। তাকে চিরতরে বহিষ্কার করা হোক, আর আমরা আইনি পদক্ষেপে চাই যে তার উপযুক্ত শাস্তি হোক। উপযুক্ত তথ্য প্রমাণ আমরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষকেও দিয়েছি এবং পুলিশকেও দিয়েছি। তার ভিত্তিতে তাকে আজকে অ্যারেস্ট করা হয়েছে এবং আমরা আস্থা রাখছি আইনের উপর যে আমরা ন্যায় বিচার পাবো। তবে বিষয়টি সাজানো মন্তব্য করে অভিযুক্তের স্বজনরা জানিয়েছেন, সুবিচার পেতে আইনি লড়াইয়ে নামবেন তারা। আইনি প্রক্রিয়া যেভাবে হয় তারা আমরা করব এবং আমরা এই মিথ্যা মামলার বিরুদ্ধে, আমরা যারা মামলা করছে তাদের বিরুদ্ধে আমরা মানহানি মামলা করব। এদিকে ছাত্রী নিপীড়নের প্রতিবাদ ও অভিযুক্তের শাস্তির দাবিতে বুধবার 4র্থ দিনের মতো ক্লাস পরীক্ষায় অংশ নেননি বিশ্ববিদ্যালয়টির কোনো শিক্ষার্থী। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা। আমরা চাই না আমাদের ভার্সিটিতে আমাদের বোনরা নির্যাতিত হোক, সেই জন্য আমরা বিগত 4 দিন হলো আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। তো আমরা আন্দোলন ততদিন পর্যন্ত চালিয়ে যাব ততদিন পর্যন্ত যিনি অভিযুক্ত টিচার তিনি স্থায়ীভাবে বহিষ্কার না হয়। শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত শনিবার অভিযুক্ত শিক্ষক মাহফুজুর রশিদ ফেরদৌসকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া অভিযোগ খতিয়ে দেখতে একটি কমিটি কাজ শুরু করেছে বলেও জানিয়েছেন তারা। তারিকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বুধবারও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে শহীদুল্লাহ কলা ভবনের সামনে থেকে ইংরেজি বিভাগের পক্ষ থেকে মৌন মিছিল বের করা হয়। মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে মুকুল মঞ্চের সামনে গিয়ে সমাবেশ করেন তারা। অন্য বিভাগের শিক্ষক শিক্ষার্থীরাও এতে একাত্মতা জানান। সমাবেশ থেকে দ্রুত রেজাউল হত্যার বিচারের
দাবি জানানো হয়। না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এছাড়া একই সময় সিনেট ভবনের সামনে সম্মিলিত সামাজিক আন্দোলনের পক্ষ থেকে মানববন্ধন করা হয়। আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলে জানান শিক্ষক নেতারা। রিজার্ভের চুরি হওয়া অর্থ ফেরত পেতে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রধান এবং সুইফটের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আগামী সপ্তাহে বৈঠকে বসবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। বাংলাদেশ ব্যাংকের দুই কর্মকর্তা সংবাদ মাধ্যম রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্ট উইলিয়াম ডাডলি, সুইফটের কর্মকর্তা এবং ফজলে কবির আগামী 10ই মে সুইজারল্যান্ডে বৈঠকে বসবেন বলেও রয়টার্সকে নিশ্চিত করেছেন তারা। তবে সুইফটের পক্ষ থেকে বৈঠকে কে অংশ নেবেন সে বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। গেল ফেব্রুয়ারিতে সুইফট কোড হ্যাকড করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে প্রায় $100 কোটি চুরির চেষ্টা করা হয়। এরপর হ্যাকাররা $10 কোটি 10 লাখ চুরি করে। এর মধ্যে ফিলিপিন্সে পাচার হওয়া $8 কোটি 10 লাখ খুব দ্রুতই ব্যাংকিং চ্যানেলের বাইরে চলে যায়। এবার প্রবাসের খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়েছেন নবগঠিত ফ্রান্স ছাত্রলীগ। ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টে সংগঠনের প্রথম কর্মী সভায় এ প্রতিবাদ জানানো হয়। ফ্রান্স ছাত্রলীগের সভাপতি এম আশরাফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রনির পরিচালনায় এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ফ্রান্স ছাত্রলীগ নেতা স্বপন আহমেদ, হাবিবুর রহমান হাবিব, সেলিম আল দিন, শরীফ আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা আগামী 8ই মে ফ্রান্স আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সফল করতে ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল ছাত্রলীগ কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন আবুধাবিস্থ বাংলাদেশ সমিতি 42 বছর পূর্তি উদযাপন করেছে। আমিরাত সরকারের অনুমোদিত এ সংগঠনটির বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার আবুধাবির বাংলাদেশ ইসলামী স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী প্রবাসীদের জন্য ফ্রি চিকিৎসা সেবা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমিরাতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এ সময় চিকিৎসা সেবা উদ্বোধন করেন। আবুধাবির আল আহলিয়া হাসপাতালের 10 জন বিশেষজ্ঞ চিকিৎসক এ সেবায় অংশ নেন। সংগঠনের সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, কমিউনিটি নেতা ইফতেখার হোসেন বাবুল, প্রফেসর হাবিব উল্লাহ খন্দকার, বাংলাদেশ ইসলামী স্কুলের অধ্যক্ষ মীর আনিসুল হাসান সহ আরো অনেকে। পরে প্রকৌশলী ফেরদৌসী শিকদারের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুল শিক্ষার্থী সহ প্রবাসী শিল্পীদের নানা পরিবেশনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। 25শে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে ঘোষণার দাবিতে সমাবেশ ও স্পিকারের কাছে স্মারকলিপি দিয়েছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন। বুধবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে যোগ দেন এ সংগঠনের নেতৃবৃন্দ সহ নানা শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তৃতায় নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান 71-এ পাকিস্তানি সেনাবাহিনী সহ সব যুদ্ধাপরাধীর বিচারের দাবি জানান। পরে স্পিকার বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য একটি মিছিল জাতীয় সংসদ ভবনের দিকে রওনা হয়। হাইকোর্টের সামনে পুলিশ মিছিলটিকে আটকে দেয়। পরে একটি প্রতিনিধি দল স্পিকারের কাছে স্মারকলিপি পৌঁছে দেয়। দূর করো সংশয় শঙ্কার ভার, যাও চলি তিমির দিগন্তের পার প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীতে শুরু হয়েছে 27তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব। অন্যদিকে বিশ্বকবির 155তম জন্মবার্ষিকীকে সামনে রেখে রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে উন্মোচিত হল বাংলাদেশের সবচেয়ে বড় প্রকাশনা 30 খণ্ডের রবীন্দ্র রচনাবলী। ভালোবাসার এই ঝর্ণাধারার আবাহন প্রেম, মানবিকতা, আনন্দ, বেদনা আর অনুভূতির কবিগুরুর জন্য, যার গান, কবিতা আর রচনা সমগ্র প্রতিটি পরতে বাঙালির জীবনকে দিয়েছে পূর্ণতা। আসছে 25 বৈশাখ, বিশ্বকবির জন্মদিনকে সামনে রেখে বাংলাদেশে প্রথমবারের মতো সর্ববৃহৎ 30 খণ্ডে রবীন্দ্র রচনাবলী প্রকাশিত হলো। বৃহৎ এই রচনাবলী নতুন প্রজন্মকে রবীন্দ্রনাথের আরো কাছে নিয়ে যাবে বলে প্রত্যাশা অতিথিদের। প্রত্যেকটা বাড়ির তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা সেটা নাড়াচাড়া করবে, পড়ুক না পড়ুক, বুঝুক না বুঝুক সেটা পরের কথা, কিন্তু রবীন্দ্র রচনাবলী হাতে নিয়ে অ্যাটলিস্ট উল্টে পাল্টে দেখবে ভেতরে কি আছে, এবং সেটা থেকেই শুরু হোক না কেন আমাদের দেশে যাচ্ছে। তার যে শিক্ষা দর্শন, তার যে জীবন দর্শন, সেটা আমাদের সবসময় প্রাণিত করে। আগামী প্রজন্মের
মানুষ, বাংলাভাষী মানুষ, দুই বাংলার মানুষ, তারা পড়বেন, তার কাছে ফিরে যাবেন। মানুষের সব রকম অনুভূতিকে বিশ্বকবিতার লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, যা বাঙালিকে আত্মপরিচয় দান করেছে বলেও মনে করেন তারা। ছিন্নপত্র সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। এবারে দেশের বাইরের খবর। ভারতের পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচনের ষষ্ঠ ও শেষ দফার ভোট গ্রহণ। কোচবিহার ও পূর্ব মেদিনীপুর জেলার 25 আসনে এ ভোট নেওয়া হবে। শেষ দফার ভোটে ছিটমহলবাসী নতুন ভারতীয়রা এবার প্রথমবারের মতো ভোট দেবেন। বিলুপ্ত হওয়া ছিটমহলের বাসিন্দারা ভোট দেওয়ার অধিকার পাওয়ায় খুশির হাওয়া বইছে সেসব অঞ্চলে। কলকাতার প্রতিনিধি সুব্রত আচার্যের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার কোচবিহারে জনসভার মধ্য দিয়ে এবারের বিধানসভা নির্বাচনের প্রচারণার ইতি টানলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ দিনে বিরোধীদের সমালোচনা নয়, বরং তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গে বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে ভোটারদের মন জয়ের চেষ্টা করেন মমতা। হলদিবাড়ি থেকে মেখলিগঞ্জ আসতে কত টাইম লাগে? জলপাইগুড়ি ময়নাগুড়ি দিয়ে ঘুরে যেতে হয়, তাই তো? এই ব্রিজটা হয়ে গেলে 20 মিনিট 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। জানেন তো এই ব্রিজটার নাম কি আমি দিয়েছি? এটার নাম জয়ী সেতু। আমি হলদিবাড়িতে ওই ব্রিজটা উদ্বোধন করতে এসেছিলাম, আর আজকে চ্যাংড়াবান্ধা রেলের কথা মনে করিয়ে দিলাম, ব্রিজের কথা মনে করিয়ে দিলাম। বিধানসভা নির্বাচনের শেষ দফায় কোচবিহারের 9 ও পূর্ব মেদিনীপুর জেলার 16 আসন মিলিয়ে মোট 25 আসনে ভোট নেওয়া হবে বৃহস্পতিবার। শেষ দফায় সবচেয়ে কম আসনে নির্বাচন হলেও এই দফার ভোটকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন। আগের পর্বের নির্বাচনে ভুয়া ভোট দেওয়ার অভিযোগ পেয়েছি আমরা। এছাড়া বিচ্ছিন্ন কিছু সহিংসতাও হয়েছে। শেষ পর্বের নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে আমরা বদ্ধপরিকর। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে জোরদার নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। যথেষ্ট ভিডিও ক্যামেরা বসানোর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের নির্বাচনী পর্যবেক্ষকরাও কেন্দ্রে কেন্দ্রে উপস্থিত থাকবেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী কোচবিহার জেলার 51টি বিলুপ্ত হওয়া বাংলাদেশের ছিটমহলে 14,864 জন বাসিন্দার মধ্যে 18 বছরের বেশি বয়সের 9,776 জন ভারতীয় প্রথমবারের মতো ভোট দিতে পারবেন। এর জন্য তাদের প্রত্যেকেই সচিত্র ভোট কার্ডও দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরে ভারতের 111টি বিলুপ্ত হওয়া ছিটমহল থেকে ভারতের মূল ভূখণ্ডে চলে আসা 922 জনের মধ্যে 574 জন ভোট দেওয়ার অধিকার পেয়েছেন। যেখানে আমাদের বাপ দাদারা চলে গেছে এই আশা নিয়ে, কিন্তু তাদের আশা জীবনে কোনোদিন পূরণ হয়নি। আজকে আমাদের জীবনে সেই আশা পূরণ হতে চলেছে। মুখ্যমন্ত্রী নির্বাচন হবে আমাদের একটা ভোট নিয়ে। সেই ভোটে জানি না কার ভাগ্যে আছে, তবে আমাদেরকেও বহুত খুশি লাগছে যে আমরা আজকে এই ভোট দিতে যাব। আমাদের ছেলেপেলে যে শিক্ষা এবং সরকারি আশ্রমে আইনের মাধ্যমে থাকবে, এটা আমরা ঠিক পরিচয় দিতে পারবো। আমাদের নিজ সত্ত্বে আইডেন্টি কার্ড, রেশন কার্ড এগুলো আমাদের হবে। এর চেয়ে আর আনন্দ কি আছে? এখন সত্য পথে যাইতে পারবো, সত্য কথা বলতে পারবো, আমাদের তার কোনো ভয় নেই। পশ্চিমবঙ্গে বিধানসভার 295 আসনের মধ্যে এ পর্যন্ত 5 দফায় 269 আসনের ভোট নেওয়া হয়েছে। আগামী 19 মে প্রকাশ করা হবে ফলাফল। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের দুর্দশা চলছেই। ঢাকা লিগে সাব্বির রহমানের প্রথম সেঞ্চুরিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে 113 রানে হারল মাহমুদুল্লাহ রিয়াদের দল। মিরপুরে আগে ব্যাট করে 9 উইকেটে 318 রান করে বর্তমান চ্যাম্পিয়নরা। জবাবে নাজমুল ইসলাম ও রুবেল হোসেনের দুর্দান্ত বোলিংয়ে 205 রানে অল আউট হয় শেখ জামাল। ম্যাচ সেরা হয়েছেন প্রাইম ব্যাংকের সাব্বির রহমান। দারুণভাবে লিগ শুরু করলেও গেল ম্যাচে প্রাইম দলেশ্বরের বিপক্ষে ছন্দপতন। জয়ের ধারায় ফিরতে মরিয়া শেখ জামালের এবার প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক। মিরপুরে টস জিতে মাহমুদুল্লাহ রিয়াদের ফিল্ডিংয়ের সিদ্ধান্তকে যথার্থতা দিতে পারেননি শেখ জামালের বোলাররা। দুই ওপেনার দারুণ সূচনা এনে দেয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। উদ্বোধনীতে 79 রান যোগ করে ব্যক্তিগত 35 রানে আউট হন মেহেদি মারুফ। ভালোই খেলতে থাকা শাহনাজ আহমেদ 50 তুলে নিয়ে আউট হন 66 রানে। এরপর তৃতীয় উইকেটে জাতীয় দলের দুই ব্যাটসম্যান সাব্বির ও নুরুল হাসান সোহানের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে এগুতে থাকে বর্তমান চ্যাম্পিয়নরা। নুরুল হাসান সোহান লিস্টে ক্যারিয়ারে প্রথম 50 তুলে নেবার পর ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম সেঞ্চুরি হাঁকান জাতীয় দলের তারকা ব্যাটসম্যান সাব্বির রহমান। তৃতীয় উইকেটে এই দুই ব্যাটসম্যানের 133 রানের জুটিতেই শেষ পর্যন্ত 318 রানের পাহাড়ে চড়ে প্রাইম ব্যাংক। সাব্বির 100 ও সোহান করেন 63 রান। শেষ ওভারে 3 উইকেট সহ মোট 5 উইকেট নেন শেখ জামাল অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খায় শেখ জামাল। নাজমুল ইসলাম অপুর দুর্দান্ত বোলিংয়ে দলীয় 24 রানে 4 উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে শেখ জামাল। লড়াই করার ইঙ্গিত দিয়েও অধিনায়ক মাহমুদুল্লাহ 37 রানে আউট হলে শেখ জামালের জয়ের সব সম্ভাবনাই শেষ হয়ে যায়। এরপর নাজমুস সাদাতের 76 ও মুক্তার আলীর 40 রান হারের ব্যবধান কমিয়েছে মাত্র। 22 বল বাকি থাকতে 205 রানে অল আউট হয় শেখ জামাল। বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে 3টি করে উইকেট নেন নাজমুল ইসলাম অপু ও রায়হান উদ্দিন। দলের জয়ের পাশাপাশি প্রিমিয়ার লিগের প্রথম সেঞ্চুরিতে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন সাব্বির রহমান। সেঞ্চুরি অবশ্যই ভালো লাগছে, যেখানেই হোক না কেন, প্রিমিয়ার লিগ হোক, প্র্যাকটিস ম্যাচ হোক, আর যে ম্যাচে হোক না কেন, অবশ্যই ভালো লাগছে। সো টিমটা উইন হয়েছে, আরও বেশি ভালো লাগতেছে। ওয়ানডে, টি20 আর টেস্ট হোক না কেন, সো আমি চেষ্টা করি সবসময় যে নিজের ওয়ে খেলার জন্য, নিজের যে স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী খেলার জন্য। ফার্স্ট 2টা ম্যাচ করতে পারিনি, 3rd and 4th যেটা করেছি নিজের স্ট্যান্ডে খেলেছি, হচ্ছে ইনশাল্লাহ নেক্সটগুলো ম্যাচগুলো এভাবে খেলবো আর কি। পঞ্চম রাউন্ডের খেলায় ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। দেশের ফুটবলের খবর। স্বাধীনতা কাপের ফাইনালে উঠেছে চট্টগ্রাম আবাহনী। সেমিফাইনালে টাই ব্রেকে শেখ রাসেলকে 4-2 গোলে হারিয়ে প্রথমবারের মতো এ আসরের ফাইনালের টিকিট পেয়েছে চট্টগ্রামের জায়ান্টরা। 7 মে ফাইনালে আবাহনীর মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী। ফাইনালে ওঠার লড়াইয়ে বুধবার ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল দুদল। তবে চট্টগ্রাম আবাহনীর চেয়ে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল শেখ রাসেল। গোলের বেশ কয়েকটি ভালো সুযোগও পেয়েছিল তারা, তবে ফরওয়ার্ডদের ব্যর্থতায় গোল হয়নি। অবশেষে প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগে ইথিওপিয়ান ফরওয়ার্ড ফিকরুর গোলে লিড পায় শেখ রাসেল। 67 মিনিটে রুবেল মিয়ার গোলে সমতায় ফেরে চট্টগ্রাম আবাহনী। এরপর আক্রমণ আর পাল্টা আক্রমণের সময় গড়ালেও আর গোল হয়নি। 1-1 গোলে নির্ধারিত সময় শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও গোল না হওয়ায় অবশেষে টাই ব্রেকে গড়ায় ম্যাচ। টাই ব্রেকে চট্টগ্রাম আবাহনীর হয়ে গোল করেন তারিক আল জানাবি, অ্যালিসন, লিওনেল সেইন্ট ও জাহিদ। শেখ রাসেলের হয়ে ফিকরু, ভ্যালেরি গোল করলেও ব্যর্থ হয়েছেন মিঠুন চৌধুরী ও শাহিদুল আলম। আর তাতেই ফাইনালে ওঠার আনন্দে মাতে চট্টগ্রাম আবাহনী। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জঙ্গি বিরোধী অভিযানে যৌথভাবে কাজ করবে সিঙ্গাপুর বাংলাদেশ, জানালো হাইকমিশন। আটক 5 জন 7 দিনের রিমান্ডে। নিশা দেশের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। নিরাপত্তার স্বার্থে ব্যক্তিগত গাড়িতে বিভিন্ন পেশাজীবীর স্টিকার ব্যবহারে ডিএমপির নিষেধাজ্ঞা। সন্দেহজনক যে কোনো গাড়ি তল্লাশির নির্দেশ। বঙ্গবন্ধু সেতু নির্মাণ সহ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার মাধ্যমে দক্ষিণের উন্নয়ন সম্ভব, সংসদে প্রধানমন্ত্রী। কুয়েতের প্রধানমন্ত্রীর সফরে 4টি চুক্তি সই। বিএনপি নেতা ওসমান ফারুকের বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রাথমিক প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছে বিএনপি। এবং যৌন হয়রানি মামলায় আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফেরদৌস 2 দিনের রিমান্ডে। শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।